আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান স্যার, মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম স্যার। উপস্থিত আছেন উপ-উপাচার্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান হালাদার স্যার। এছাড়াও উপস্থিত আছেন এই বিশ্ববিদ্যালয় সহ সিভিল সোসাইটির অনেক সদস্যবৃন্দ। আজকের এই সভায় সভাপতিত্ব করবেন স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রধান জাতীয় অধ্যাপক শ্রদ্ধাভাজন ডাক্তার এ কে আজাদ খান স্যার। বাংলাদেশ বিনির্মাণের দরকার চিকিৎসা খাতের সংস্কার, এই প্রতিপাদ্যে এবারে চিকিৎসক সপ্তাহ উদযাপিত হচ্ছে। এই আলোচনা সভাটি মূলত আমরা 3 ভাগে পরিচালিত করব। একটা মেসেজ দিলেন যে একজন সাংবাদিক ইমার্জেন্সি রুমে মোবাইল নিয়ে লাইভ করছেন তো করছেনই, ওনাকে না করার পরেও উনি শুনেন নাই, এমনকি থানা থেকে পুলিশ আসার পরেও উনি লাইভ করে যাচ্ছেন। আরেকটি ঘটনা, একটি খুব সেন্সিটিভ ইনসিডেন্ট ঘটে আমাদের এখানে, এবং সাংবাদিকরা, আমি সার্জারি কনসালটেন্ট, ওনারা আসেন যে আমি রুগী দেখবো এবং ওই সময় ওনারা ভিডিও করবেন। আমি ওনাদেরকে বললাম যে আমি তো আসলে আমার রুগীর প্রাইভেসি এভাবে হ্যাম্পার করতে পারি না। পরবর্তীতে ওনারা আমাকে রুগীর সম্পর্কে কিছু পার্সোনাল কথা জিজ্ঞাসা করলেন, এক্ষেত্রেও আমি একই উত্তর দিলাম, কিন্তু তারপরেও আমি 2 ক্ষেত্রেই আমার এই সিক্রেসিটা মেনটেন করতে পারিনি। প্রায়শই আমার ইন্টার্নদের কাছ থেকে ফোন আসে যে স্যার সাংবাদিক এসেছেন, এক রোগীর সম্পর্কে বক্তব্য চাচ্ছেন, কি করব। অনেক সাংবাদিক তথ্য অধিকার আইন প্রসঙ্গ টেনে ফ্রিডম অথবা রাইটস টু ইনফরমেশন নিয়ে অনেক সময় হুমকি দামতে দেন, অথচ মেডিকেল এথিক্স অনুযায়ী রোগীর অনুমতি ছাড়া, বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কোন রোগীর তথ্য অন্য কেউ দূরে থাক, রোগীর নিকটস্থদের কাছেই ডিসক্লোজ করার নিয়ম নেই। আগে চিকিৎসা নিয়েছেন এমন রোগীর তথ্য ওনার অনুমতি ছাড়া দেওয়ার সুযোগ নেই। হাসপাতালে কোনো ছবি তোলা বা কোনো রোগী সম্পর্কে তথ্য নিতে গেলে উক্ত রোগী এবং কর্তৃপক্ষ উভয়ের অনুমতি লাগে। আমরা সাংবাদিকরাও সেটা মানি না, আর কর্তৃপক্ষ সেটা রক্ষা করি না। বাংলাদেশে স্বাস্থ্য জার্নালিজম নিয়ে তেমন গবেষণা নেই, তো 2017 সালের একটি বড় স্টাডির বরাদ দিয়ে কিছু তথ্য দিব। তারা তখনকার সময় বহুল পঠিত কয়েকটি পত্রিকার স্বাস্থ্য বিষয়ক রিপোর্টগুলোকে পর্যবেক্ষণ করেন। সেখানে বেশিরভাগ রিপোর্টই হয় ভুল চিকিৎসা এমন হেডলাইনে। স্বাস্থ্য খাতের বাজেট কিংবা ইথিক্স এই শব্দগুলো কালে ভদ্রে সংবাদপত্রে আসলেও তার সংবাদ সম্পাদকীয় পাতার কলামে। ভুল চিকিৎসা হেডলাইনে প্রকাশিত সংবাদের 87% সংবাদের ভেতরে দেখা যায় যে চিকিৎসা দিয়েছেন অনিবন্ধিত চিকিৎসক। কিছু অ্যালার্মিং তথ্য উঠে আসে, যেমন ডাক্তার বা চিকিৎসক উল্লেখ করা সংবাদের মাত্র 32% ছিলেন রেজিস্টার্ড চিকিৎসক, বাকিরা হয় মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ফিজিওথেরাপিস্ট, কবিরাজ বা অন্যান্য। পত্রিকার রিপোর্টে ডাক্তার উল্লেখ করার 63%ই বিএমডিসি অধ্যাদেশ অনুযায়ী এই প্রিফিক্স ব্যবহারের সুযোগ নেই। প্রথম সারির সংবাদপত্রে হেলথ নিয়ে রিপোর্ট করার সাংবাদিকদের মাত্র 13% ছিলেন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। 65%ই স্বাস্থ্য নিয়ে রিপোর্ট করার কোনো ট্রেনিং নেই। 21% 6 মাসের ট্রেনিং নেওয়া ছিল। 74% সাংবাদিকের মেডিকেল এথিক্স নিয়ে কোনো ধারণা নেই। 90% সাংবাদিকের প্রফেশনাল সিক্রেসি এবং ইথিক্স নিয়ে কোনো সম্যক ধারণা নেই। 92% সাংবাদিকই স্বাস্থ্য রিলেটেড নিয়মাবলী সম্পর্কে ওয়াকিবহাল নন। মাত্র 13% হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ সার্ভিস পলিসি, হেলথ সার্ভিস ডেলিভারি সিস্টেম এসব নিয়ে ধারণা আছে। বর্তমান সময়েও এই উপাত্তকে প্রাসঙ্গিক মনে করি। আমরাও স্বাস্থ্য খাত নিয়ে সম্যক ধারণা রাখেন এমন সাংবাদিক চাই, সাথে মেডিকেল এথিক্স, প্রফেশনাল সিক্রেসি এসব বিষয়কে যেন তারা রিপোর্ট করার ক্ষেত্রে গুরুত্ব দেন, সে আহ্বান জানাচ্ছি। মিডিয়ার কিন্তু অনেক শক্তি, কারণ মিডিয়ায় যে কোনো বিষয়ে এজেন্ডা সেটা হিসেবে কাজ করে এবং সেটা সার্কুলেট করে। হেলথের ব্যাপারে ব্যত্যয় নেই। আমাদের মেডিকেল সেক্টরের মতো জার্নালিস্টদের মধ্যেও এভিডেন্স বেসড জার্নালিজমকে আয়ত্তে এনে আধুনিক হেলথ জার্নালিজম সূচনা করে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে বিশ্বের কাছে পরিচিত করে দেওয়ার সুযোগ করে দিতে হবে, এবং সরকার যেন একটি কার্যকর হেলথ রিপোর্টিং এবং হেলথ প্রেস পলিসি প্রণয়ন করেন, সেই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে।
চলমান আছে। কিন্তু এখানটায় আসলে আমাদের একত্রিত হওয়ার মূল একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের পজিটিভিটি গুলো যদি সবার কাছে স্প্রেড আউট করতে পারি, এটাই আমাদের এই চিকিৎসক সপ্তাহের অন্যতম একটা প্রধান উদ্দেশ্য ছিল। আমরা কখনোই আমাদের ভালো কাজগুলা, আমাদের সোসাইটির ভালো কাজগুলোকে কখনোই আমরা অ্যাপ্রিসিয়েট করি না এবং সামনে তুলে আনি না। এই জন্য সাধারণ মানুষ এবং আমাদের এই ডাক্তার কমিউনিটির মধ্যে গ্যাপ যেটা আছে সেটা দিন দিন বাড়ছে। তো এখানটায় বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। তো আমি যেটা মনে করি, আমাদের স্যার খুবই সুন্দর একটা কথা বলছেন, ইউরো জার্নালিজম। আমাদের ডাক্তার কমিউনিটিতে এই বিষয়ে যারা নিউজ করছে তাদেরকে সচেতনতা আওতায় আনা এবং এই বিষয়ে একটা সুনির্দিষ্ট কাঠামো তৈরি করা যায় কিনা, যেখানটায় আমার কোনো নিউজ প্রচার করতে হলে অবশ্যই সেটা জাস্টিফিকেশন থাকতে হবে এবং কিছু নিয়মের মধ্যে থেকে আমার এই নিউজগুলো প্রচার করতে হবে এবং ডাক্তারি সম্বন্ধে একটা সম্যক ধারণা যাদের আছে তারাই এই মেডিকেল সেক্টরে নিউজ প্রচার করতে পারবে। এমন যদি একটা ব্যবস্থা করা যায় তাহলে ভুল নিউজগুলো সাধারণ মানুষের সামনে অনেকাংশে কম আনা যাবে। একই সাথে আমি আরেকটা জিনিস, এটা আমাদের সকল ডাক্তারদের চাওয়া, সেটা হচ্ছে লাইসেন্স এক্সাম। যদি লাইসেন্স এক্সামটা আমরা প্রতি বছর এই লাইসেন্স এক্সাম নিয়ে আমরা কাজ করতে পারি, তাহলে ডাক্তারদের মধ্যে নতুন জানার আগ্রহ সৃষ্টি হবে এবং একই সাথে আমরা নতুন নতুন ইনফরমেশনের সাথে অ্যাটাচ থাকবো। এই পরীক্ষা লাইসেন্স এক্সাম যেটা হবে সেটার মধ্যে যদি একটা সুনির্দিষ্ট টাইম দিয়ে ফ্রেম দেওয়া থাকে, যে এই টাইম ফ্রেমের মধ্যে ইন্টারন্যাশনাল যে নিউজ জার্নালিজম যেগুলো প্রকাশ হচ্ছে এই মেডিকেল সেক্টর সম্বন্ধে সেগুলো নিয়ে স্টাডি করতে হবে। ধরেন আমরা বের দিলাম যে এক বছরের মধ্যে 150 ঘন্টা বা 200 ঘন্টা আমাদের এই ইন্টারন্যাশনাল জার্নালগুলো স্টাডি করতে হবে, তাহলে দিতে হবে আমরা আপ টু ডেট থাকতে পারবো। এটা একটা কথা। একই সাথে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ, এই বিষয়টাতে আমরা সবসময় কম ফোকাস থাকি। আমরা সবসময় মেডিকেল নলেজ, সার্জারিক্যাল নলেজ, গাইনোকোলজিক্যাল নলেজ এবং আদার্স এই সকল বিষয় নিয়ে ডিল করি, কিন্তু বিসিপিএস বা বিএসএমইউ বা বিএমইউ এই প্রতিষ্ঠানগুলোর কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ডক্টর পেশেন্ট রিলেশনশিপের মধ্যে যদি একটা বাধ্যতামূলক ট্রেনিং প্রোগ্রাম করা যায় বা অ্যারেঞ্জ করা যায়, তাহলে ডাক্তার পেশেন্টের মধ্যে যে দূরত্ব সেটা অনেকখানি কমানো সম্ভব। এই সকল ছোট ছোট কাজ করে আমরা সরকারকে সাহায্য করতে পারি। সকল দোষ, সকল দায়িত্ব যদি শুধুমাত্র সরকারের কাছে আমরা চাপিয়ে দিই, তাহলে এই দূরত্ব বা এই সমস্যাগুলো কখনো সমাধান হবে না। কিছু রেসপন্সিবিলিটি আমাদের নিতে হবে। একই সাথে আমাদের সকল ডাক্তারের চাওয়া চিকিৎসক সুরক্ষা আইন। এই চিকিৎসক সুরক্ষা আইনের বিষয়ে আমি আমাদের শ্রদ্ধেয় সাইদুর রহমান স্যারের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, এই একটা আইন যদি পাশ করা যায় তাহলে এটা অনেক দিনের চাওয়া ডাক্তারদের এই বিষয়টা নিয়ে স্যার একটু লক্ষ্য রাখবেন। একই সাথে ইউরো জার্নালিজম একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় স্যার তুলে ধরেছেন। এটা ইনশাআল্লাহ এই সকল কিছু যদি আমরা তুলে ধরতে পারি এবং একই সাথে আরেকটা বিষয়, প্রতি বছর একটা বড় অংশ ডাক্তার আমরা রিসার্চের সাথে ইনভলভ, কিন্তু এই রিসার্চ গুলা জাস্ট রিসার্চের পরে স্টোর রুমে শোভা পায়, এটা ভাবে এটার আর কোনো পজিটিভিটি নেই। এইগুলো যদি সরকারিভাবে অ্যাপ্লিকেশন করা বা ইউটিলাইজেশনের জায়গাটা আমরা তৈরি করতে পারি, বিসিপিএস এর ট্রেনিরা রিসার্চ করছে, বিএসএমইউ যারা রেসিডেন্ট আছে তারা রিসার্চ করছে, আমাদের নিপসমের ভাইরা যারা আছেন তারা রিসার্চ করছে, এই যে একটা হিউজ রিসার্চ প্রতি বছর হচ্ছে, আমরা না চাইলেও হচ্ছে, এটা করতে হচ্ছে আমাদের। এই রিসার্চ গুলোকে যদি আন্তর্জাতিক মানের করার দিকে আমরা ফোকাস করি এবং একই সাথে এগুলো যদি সরকারিভাবে অ্যাপ্লিকেশন করা হয় এবং রাষ্ট্রীয় কাজে ব্যবহার করা হয়, আমার মনে হয় এই ডক্টর কমিউনিটি কিছু পরিবর্তন আনা সম্ভব। একই সাথে ভালো কাজ যেগুলো হচ্ছে, এই ভালো কাজগুলোকে যদি সরকারিভাবে এবং বেসরকারিভাবে পেট্রোনাইজিং করা হয় এবং মিডিয়াতে তুলে ধরা হয়, সাধারণ মানুষের আস্থার জায়গাটা অনেক বাড়বে। জি, ধন্যবাদ সবাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর জাহির হুসাইন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট তুলে ধরার জন্য। আমরা বিশেষত ডক্টর প্যাশন কমিউনিকেশন স্কিলস নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছিলাম। আমি যখন পড়াশোনা করেছি আমাদের কারিকুলামের সর্বমোট 1 ঘন্টা ছিল থার্ড ইয়ারে মেডিসিনের প্রথম ক্লাসটা কমিউনিকেশন নিয়ে। তো যেহেতু থার্ড ইয়ারের প্রথম ক্লাসটা সাধারণত শিক্ষকদের সাথে ইন্টারাকশন করতে শেষ হয়ে গিয়েছিল, আমাদের মেডিসিনের বাইবেল খ্যাত ডেভিডসনেও ডক্টর প্যাশন কমিউনিকেশন নিয়ে একটা অংশ আছে, গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটাও পড়া আমাদের হয় না।
আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যদি ব্রেকিং ব্যাড নিউজ, শেয়ারিং ডিসিশন মেকিং, শেয়ার ডিসিশন মেকিং, অ্যাক্টিভ লিসেনিং এই সকল বিষয়গুলো নিয়ে কথা বলি, আমরা অনেক ভালো করতে পারবো। বিশেষ করে একটা ব্যাপার না বললেই নয়, আমাদের শ্রদ্ধেয় ছাত্রদের সামনে বলার সুযোগ নিতে চাচ্ছি। আমাদের যে ডক্টর প্যাশন কমিউনিকেশনটাকে এখনো মানে পিতৃতান্ত্রিক প্যাটার্নালিস্টিক মডেল, মূলত ডক্টর কথা বলেন, প্যাশন উত্তর দেন এবং এইভাবে মডেলই চলে। কিন্তু বিশ্বের অনেকগুলো দেশে কিন্তু অনেক মডেল তৈরি হয়েছে, বিশেষ করে কেমব্রিজ ক্যালগারি মডেল খুবই জনপ্রিয় একটা মডেল। আমাদের যে ক্লিভল্যান্ড ক্লিনিকের কেস মডেল আছে, খুবই জনপ্রিয় একটা মডেল। এই ধরনের মডেলগুলোর প্রবর্তন যদি বাংলাদেশের এডুকেশন সিস্টেমে করা যেতে পারে, আমরা বিশ্বাস করি ডক্টররা শূন্য থেকেই দক্ষ হয়ে গড়ে উঠবে। জাস্ট লাস্ট আরেকটা পয়েন্ট বলতে চাই, আমাদের পার্শ্ববর্তী দেশেও তাদের প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যাক্টম নামে একটা মডিউল চালু আছে, অ্যাটিটিউড, এথিক্স এন্ড কমিউনিকেশন। অনেক সিনারিও বেস ডিসকাশন সেই মডিউলের মাধ্যমে স্টুডেন্টকে করানো হয়, ইন্টারঅ্যাক্টিভ রোল প্লে করানো হয়, যাতে মেডিকেল স্টুডেন্টরা শুরু থেকে দক্ষ হতে পারে। আমাদের স্বনিবন্ধ অনুরোধ আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি, আমাদের শ্রদ্ধেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় বিশেষ সহকারী স্যারের প্রতি, মেডিকেল কারিকুলামটুকু নিয়েও একটু চিন্তা করার সুযোগ আছে। এ পর্যায়ে বক্তব্য বাড়াবো না, আমি অনুরোধ করবো ডাক্তার মনিবুর রহমান জুয়েলকে তার সুনির্দিষ্ট এবং সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য। তো এজন্য আমি আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। স্যার, আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু চিকিৎসকদের প্রথম যে চাওয়াটা বা চাহিদাটা, সেটা কিন্তু নিরাপদ। একটা নিরাপদ কর্মস্থলটা কিন্তু সবার দায়ী, সবারই মানে চাওয়া একদম প্রথম, 1 নাম্বার। এর পাশাপাশি আরেকটা নিরাপত্তা, সেটা হচ্ছে আর্থিক নিরাপত্তা। তো এখন প্রথম যেটা আমাদের নিরাপত্তার কথা বলি, আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম যে অঘটনগুলো ঘটে সে কিন্তু উপজেলা লেভেলে মানে প্রান্তিক পর্যায়গুলোতে। তো আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে সকল সুযোগ সুবিধা আসলে দেওয়া সম্ভব নয়, আমরা যেটা করতে পারি ক্যাডারের যেমন চাকরির শুরুতে ফাউন্ডেশন ট্রেনিং করানো হয়, আমাদের এখানে কিন্তু স্বাস্থ্যে সেটা সম্ভব হচ্ছে না। আমরা যদি এখন থেকে স্যার একদম চাকরির শুরুতে একটা ফাউন্ডেশন ট্রেনিং করানো যায় 6 মাস অন্যান্য ক্যাডারের মতো, এবং সেই সাথে সেখানে যদি স্যার মেডিকেল লিগ্যাল ব্যাপারগুলো যদি খুব ভালোভাবে পড়ানো হয়। নাম্বার 2 হচ্ছে স্যার, এটা ফয়সাল যেটা বললো যে একদম প্রাথমিক লেভেল থেকে মানে মেডিকেল কলেজ থেকেই আমাদের ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন দুটোই ভালো করানো হয়, বাট শিক্ষকের অভাবে কিন্তু স্যার সব জায়গায় এটা ঘাটতি থেকে যায়। ফরেনসিক মেডিসিনে স্যার যে ইথিক্স এবং মেডিকেল লিগ্যালের বিষয়গুলো দেখা যায় যে আমি একটু সমালোচনা করি আমাদের নিজেদেরই স্যার, আমাদের বর্তমানে অনেক স্টুডেন্টই দেখা যায় যে এই সাবজেক্টগুলো শিক্ষকও থাকে না এবং এরা পড়াও হয় না নিজেদের ঠিক মতো, স্যার অনেকে জানেও না। এরপরে স্যার আসি আরেকটা যে সমস্যা বাংলাদেশে চিকিৎসকদের প্রতি, রোগী বলি, মিডিয়া বলি, সবারই যে একটা কমপ্লেন থাকে যে ঔষধ কোম্পানি কিংবা ডায়াগনস্টিকের যে ব্যাপারটা আসে, কমিশনের ব্যাপার। আমরা যদি স্যার ঔষধ কোম্পানির যদি ঔষধের দাম কমানো যায় এবং ডায়াগনস্টিকে স্যার দেখা যায় যে প্রত্যেকটা টেস্টেরই হিউজ খরচ, আমাদের স্যার নিজেদেরই কষ্ট হয়ে যায়। আমরা যখন অনেক সময় ওষুধ কিনতে যাই কিংবা ডায়াগনস্টিকে আমরা টেস্ট করতে যাই, স্যার এটা একটু দেখতে হবে যাতে সবগুলো ডায়াগনস্টিকই একই রকম রেঞ্জে থাকে, এক এক জায়গায় এক এক রকম, এবং স্যার অনেক কষ্ট, এটা কমাতে হবে স্যার। তৃতীয়ত হচ্ছে স্যার চিকিৎসক সংকট। আমাদের স্যার সরকারিভাবে এখনো যথেষ্ট চিকিৎসক সংকট রয়েছে, কিন্তু বেসরকারিভাবে কিন্তু নেই, বরঞ্চ বেসরকারিভাবে স্যার আমাদের চাহিদা থেকে যোগান বেশি, যে কারণে দেখা যায় প্রাইভেট সেক্টরে চিকিৎসকদের কোনো দাবি নেই স্যার। এবং সেই জন্য স্যার প্রাইভেট সেক্টরে একটা বেতন কাঠামো তৈরি করে দিতে হবে। কারণ দেখা যায় যে কোথাও চিকিৎসক 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে 500 টাকা পায়, এটা স্যার খুবই অমানবিক। একজন চিকিৎসক তার জীবনে 5 বছর 6 বছর কষ্ট করে 500 টাকা 8 ঘন্টা ইনকাম করবে, সেটা মানা যায় না। তো সেক্ষেত্রে স্যার একটা প্রাইভেট সেক্টরে বেতন কাঠামো তৈরি করে দিতে হবে 9 গ্রেডের, যাতে তারা ঠিকমতো চলতে পারে। এবং সেই সাথে প্রতি বিসিএস এ স্যার যদি 500 থেকে 1000 করে চিকিৎসক নিয়োগ দেওয়া যায়, তাহলে আমার মনে হয় স্যার এরকম 5 বছর 10 বছর পর পর স্যার স্পেশাল বিসিএস দিয়ে 5000-10,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ স্যার 5000-10,000 চিকিৎসক যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে দেখা যায় 2 বছর পরেই কিন্তু স্যার উপজেলা আবার ফাঁকা হয়ে যাচ্ছে। তার থেকে যদি স্যার প্রতি বছর 500 থেকে 1000 করে নিয়োগ দেওয়া যায়, তাহলে কিন্তু এই ঘাটতিটাও কমে যাবে, এবং ঘাটতি যখন কমে যাবে স্যার অপারেশনগুলো কমে যাবে। আর তৃতীয়ত সর্বশেষ আমি যেটা বলবো স্যার, সেটা হচ্ছে আর্থিক সহায়তা।
অন্যান্য সকল সংগঠনেরই স্যার সকল পেশাজীবীদের একটা সংগঠন থাকে। আমাদের যেমন ছিল স্যার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কিন্তু আজীবন ধরে এটা নির্জীব ছিল। তো সেহেতু স্যার আমাদের অনেক চিকিৎসক দেখা যায় বিভিন্ন সময় নিজে বা তার ফ্যামিলি রোগে আক্রান্ত হয়, ভালো জায়গায় কোনো চিকিৎসা দিতে পারে না, বা অনেকেই আছে আর্থিক কষ্টে থাকে। সেক্ষেত্রে যদি স্যার এরকম একদম কেন্দ্রীয়ভাবে কোনো আমাদের আর্থিক সহায়তার কোনো ক্ষেত্র সৃষ্টি করা যায়, তাহলে আমি মনে করি স্যার এটা আমাদের জন্য খুবই ভালো হবে। আর চিকিৎসক সপ্তাহে স্যার এখানে আসলে চিকিৎসকদের অনেক সংগঠন সবাই একত্রিত হয়েছে এবার, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আগামীতে সবাই একসাথেই থাকবে। এবং স্যার আমরা ভবিষ্যতে আপনাদেরকে পাশে পাবো, চিকিৎসকদের সকল দাবি দেওয়া এবং আমাদের সকল ন্যায্য চাহিদায় আপনাদেরকে আমরা পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মনিবুল ভাই। তো এই জন্য আমি আমার সম্মানিত এবং শ্রদ্ধেয় স্যারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এই এখানে আসার জন্য। স্যার আমি কিছু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের কিন্তু চিকিৎসকদের প্রথম যে চাওয়াটা বা চাহিদাটা, সেটা কিন্তু নিরাপদ। একটা নিরাপদ কর্মস্থলে কিন্তু সবার দায়ী, সবারই মানে চাওয়া একদম প্রথম 1 নাম্বার। এর পাশাপাশি আরেকটা নিরাপত্তা, সেটা হচ্ছে আর্থিক নিরাপত্তা। তো এখন প্রথম যেটা আমাদের নিরাপত্তার কথা বলি, আমরা দেখা যায় যে ম্যাক্সিমাম যে অঘটনগুলো ঘটে সে কিন্তু উপজেলা লেভেলে মানে প্রান্তিক পর্যায়গুলোতে। আমরা যেহেতু প্রান্তিক পর্যায়ে সকল সুযোগ সুবিধা আসলে দেওয়া সম্ভব নয়, আমরা যেটা করতে পারি ক্যাডারের যেমন চাকরির শুরুতে ফাউন্ডেশন ট্রেনিং করানো হয়, আমাদের এখানে কিন্তু স্বাস্থ্যে সেটা সম্ভব হচ্ছে না। আমরা যদি এখন থেকে স্যার একদম চাকরির শুরুতে একটা ফাউন্ডেশন ট্রেনিং করানো যায় 6 মাস অন্যান্য ক্যাডারের মতো, এবং সেই সাথে সেখানে যদি স্যার মেডিকেল লিগ্যাল ব্যাপারগুলো যদি খুব ভালোভাবে করানো হয়। নাম্বার 2 হচ্ছে স্যার এটা ফয়সাল যেটা বললো যে একদম প্রাথমিক লেভেল থেকে মানে মেডিকেল কলেজ থেকেই আমাদের ফরেনসিক মেডিসিন এবং কমিউনিটি মেডিসিন দুটোই ভালো করানো হয়, বাট শিক্ষকের অভাবে কিন্তু স্যার সব জায়গায় এটা ঘাটতি থেকে যায়। ফরেনসিক মেডিসিনে স্যার যে ইথিক্স এবং মেডিকেল লিগ্যালের বিষয়গুলো দেখা যায় যে আমাদের, আমি একটু সমালোচনা করি আমাদের নিজেদেরই স্যার, আমাদের বর্তমানে অনেক স্টুডেন্টই দেখা যায় যে এই সাবজেক্টগুলো শিক্ষকও থাকে না এবং এরা পড়াও হয় না নিজেদের ঠিক মতো, স্যার অনেকে জানেও না। এরপরে স্যার আসি আরেকটা যে সমস্যা বাংলাদেশে চিকিৎসকদের প্রতি রোগী বলি মিডিয়া বলি সবারই যে একটা কমপ্লেন থাকে যে ঔষধ কোম্পানি কিংবা ডায়াগনস্টিকের যে ব্যাপারটা আছে কমিশনের ব্যাপার। আমরা যদি স্যার ঔষধ কোম্পানির যদি ঔষধের দাম কমানো যায় এবং ডায়াগনস্টিকে স্যার দেখা যায় যে প্রত্যেকটা টেস্টেরই হিউজ খরচ, আমাদের স্যার নিজেদেরই কষ্ট হয়ে যায়। আমরা যখন অনেক সময় ওষুধ কিনতে যাই কিংবা ডায়াগনস্টিকে আমরা টেস্ট করতে যাই, স্যার এটা একটু দেখতে হবে যাতে সবগুলো ডায়াগনস্টিক একই রকম রেঞ্জে থাকে, এক এক জায়গায় এক এক রকম এবং স্যার অনেক কষ্ট, এটা কমাতে হবে স্যার। তৃতীয়ত হচ্ছে স্যার চিকিৎসক সংকট। আমাদের স্যার সরকারিভাবে এখনো যথেষ্ট চিকিৎসক সংকট রয়েছে, কিন্তু বেসরকারিভাবে কিন্তু নেই, বরঞ্চ বেসরকারিভাবে স্যার আমাদের চাহিদা থেকে যোগান বেশি, যে কারণে দেখা যায় প্রাইভেট সেক্টরে চিকিৎসকদের কোনো দামই নেই স্যার। এবং সেই জন্য স্যার প্রাইভেট সেক্টরে একটা বেতন কাঠামো তৈরি করে দিতে হবে। কারণ দেখা যায় যে কোথাও চিকিৎসক 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করে 500 টাকা পায়, এটা স্যার খুবই অমানবিক। একজন চিকিৎসক তার জীবনে 5 বছর 6 বছর কষ্ট করে 500 টাকা 8 ঘন্টা ইনকাম করবে, সেটা মানা যায় না। তো সেক্ষেত্রে স্যার একটা প্রাইভেট সেক্টরে বেতন কাঠামো তৈরি করে দিতে হবে 9 গ্রেডের, যাতে তারা ঠিকমতো চলতে পারে। এবং সেই সাথে প্রতি বিসিএস এ স্যার যদি 500 থেকে 1000 করে চিকিৎসক নিয়োগ দেওয়া যায়, তাহলে আমার মনে হয় স্যার এরকম 5 বছর 10 বছর পর পর স্যার স্পেশাল বিসিএস দিয়ে 5000 10,000 চিকিৎসক নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। কারণ স্যার 5000 10,000 চিকিৎসক যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে দেখা যায় 2 বছর পরে কিন্তু স্যার উপজেলা আবার ফাঁকা হয়ে যাচ্ছে। তার থেকে যদি স্যার প্রতি বছর 500 থেকে 1000 করে নিয়োগ দেওয়া যায়, তাহলে কিন্তু এই ঘাটতিটাও কমে যাবে এবং ঘাটতি যখন কমে যাবে স্যার অকারেন্সগুলো কমে যাবে। আর তৃতীয়ত সর্বশেষ আমি যেটা বলবো স্যার, সেটা হচ্ছে আর্থিক সহায়তা। অন্যান্য সকল সংগঠনেরই স্যার সকল পেশাজীবীদের একটা সংগঠন থাকে। আমাদের যেমন ছিল স্যার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কিন্তু আজীবন ধরে এটা নির্জীব ছিল। তো সেহেতু স্যার আমাদের অনেক চিকিৎসক দেখা যায় বিভিন্ন সময় নিজে বা তার ফ্যামিলি রোগে আক্রান্ত হয়, ভালো জায়গায় কোনো চিকিৎসা দিতে পারে না, বা অনেকেই আছে আর্থিক কষ্টে থাকে। সেক্ষেত্রে যদি স্যার এরকম একদম কেন্দ্রীয়ভাবে কোনো আমাদের আর্থিক সহায়তার কোনো ক্ষেত্র সৃষ্টি করা যায়, তাহলে আমি মনে করি স্যার এটা আমাদের জন্য খুবই ভালো হবে। আর চিকিৎসক সপ্তাহে স্যার এখানে আসলে চিকিৎসকদের অনেক সংগঠন সবাই একত্রিত হয়েছে এবার,
এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং আগামীতে সবাই একসাথেই থাকবে এবং স্যার আমরা ভবিষ্যতে আপনাদেরকে পাশে পাবো। চিকিৎসকদের সকল দাবি দেওয়া এবং আমাদের সকল ন্যায্য চাহিদায় আপনাদেরকে আমরা পাশে পাবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মুজিবুর ভাই। আমি বক্তব্য রাখবেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহিনুল আলম স্যার। স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সময়ের স্বল্পতার জন্য সবাইকে অ্যাড্রেস না করতে পারার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি। আমি যখন আত্মসমালোচনা করি একজন চিকিৎসক হিসাবে, আবার একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে, আবার শিক্ষক হিসাবে, আবার সবশেষে একটা বড় নির্বাহী দায়িত্ব ভাইস চ্যান্সেলর হিসাবে, আমি কখনো আতঙ্কিত হই, কখনো হতাশায় ভুগি। আবার আজকের মতো এরকম একটি সমাবেশে আসতে পেরে আমি উৎসাহী হই, উদ্দীপিতও হই। আজকে যে আলোচনাগুলো আমাদের হলো এটা রিয়েলি প্রয়োজন ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে এই আলোচনাগুলো কোনোদিনই আমরা শেষ পর্যন্ত বাস্তবের মুখ দেখতে পারবো না যদি আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট তৈরি না হয়। কারণ আমাদের হেলথ সিস্টেমের বড় একটি সমস্যা হচ্ছে পলিটিসাইজেশন। এটা থেকে যদি বের না হতে পারি তাহলে আমাদের এই সব কিছুই পলিটিসাইজেশনের পিছনেই পড়ে যাবে। একই সাথে যদি সিভিল সোসাইটিকে যদি আমাদের সাথে না নিতে পারি তাহলে সিভিল সোসাইটি আমাদের প্রতিপক্ষই হয়ে যাবে। সবসময় ধরেন স্বাস্থ্য ব্যবস্থার সকল ব্যর্থতার দায় যেন চিকিৎসকের। হাসপাতাল পরিষ্কার নয়, অথচ বছরের পর বছর ক্লিনিং সার্ভিসে কাউকে নিয়োগ দেওয়া হলো না। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান জিয়া যখন বলে যে চট্টগ্রাম মেডিকেল কলেজের টয়লেটের পরিষ্কার না, এটার জন্য ইন্টার্ন ডক্টর দায়ী। তাহলে সিভিল সোসাইটিকেও যদি আমাদের মধ্যে না নিয়ে আসা যায় তাহলে আমাদের দাবিগুলো আবারও পিছনে পড়ে যাবে। মনে হবে যেন আমরা চিকিৎসকরা শুধু আমাদের নিজেদের স্বার্থেই দাবি দেওয়া করে যাচ্ছি। কিন্তু আরেকটা বিষয় আমি বলছি যে দর্শনগত অংশে আমরা চিকিৎসকরা আমাদের দাবিগুলোকে পেশার দাবি মনে না করে যদি গণ আকাঙ্ক্ষার দাবিতে রূপান্তর করতে পারি তাহলে বোধহয় এদের স্ট্রেংথ আরও বাড়বে। যেমন ধরুন আমি যদি বলি স্বাস্থ্য খাদ্য বাজেট কত হওয়া উচিত, স্ট্যান্ডার্ড হচ্ছে 15% অফ দ্য টোটাল বাজেট অথবা জিডিপির 4%। আমাদের কিন্তু স্বাস্থ্য বাজেট একসময় 8%-এর মতো ছিল, এখন 5%-এর কাছাকাছি। আমরা যদি জনগণের জন্য বলি এদেশে প্রতি বছর 50 লাখের বেশি লোক গরিব হয়ে যায়। আউট অফ পকেট এক্সপেন্ডিচার যদি 70% হয়, মানুষ পকেট থেকে 70% টাকা খরচ করছে। আমাদের স্বাস্থ্যনীতি বলেছিল 30 সালের মধ্যে এটাকে 32%-এ নামিয়ে নিয়ে আসবে, এটাকে উল্টো দিকে চলে গেল। তা আমরা যদি জনগণের দাবিটা যদি বলি তাহলে স্বাস্থ্য খাতে অর্থায়নের জন্য আর আমাকে বলতে হবে না যে আমার পদ সৃষ্টি করুন, আমাকে বলতে হবে না যে আমাদের জন্য আরো বেশি করে বিল্ডিং বাড়ান, আমাদের জন্য আরো বেশি করে হাসপাতাল বাড়ান। হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি এটা তৈরি হয়েছিল, নতুন করে আবার সংশোধন হয়েছে। একটা উপজেলায় কত চিকিৎসকের প্রয়োজন, জনগণের অনুপাতে এবং প্রয়োজনের নিরিখে যদি আমরা বলি তখন সেটা আমার দাবি থাকবে না, সেটা হয়ে যাবে জনগণের দাবি। একটা উপজেলায় অর্থায়ন এবং স্বাস্থ্যকর্মীদের যদি পদায়ন করা হয় সেই সংখ্যাটা এমন হবে যেখানে স্থানীয়ভাবে যে নিরাপত্তাহীনতা সেটা উন্নত হয়ে মেডিকেল কলেজ লেভেলে চলে আসবে। আমি যে কথাটা বলছিলাম আমাদের সকল দাবিকে জন আকাঙ্ক্ষায় রূপান্তর করি। আমরা যদি বলি যে আমাদের এতজন বিশেষজ্ঞ চিকিৎসক দরকার, আমরা যদি বলি যে জনগণের প্রয়োজনে আমাদের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসার উন্নতি হবার দরকার, আমরা যদি বলি যে আমাদের পোস্ট গ্রাজুয়েট চিকিৎসার উন্নতি করতে হলে আমাদের এতজন শিক্ষক দরকার, তখন জনগণই আমার পক্ষে কথা বলবে। একটা কথা বোধহয় হারিয়ে যাচ্ছে, আমি কোথাও এই আলোচনা শুনি নাই, এবারে সংস্কারের মধ্যেও শুনি নাই। আমরা যখন 90-এর দশকের তরুণ ছাত্র সাদ্দার নেতৃত্বে সে সময় আন্দোলন দেখেছিলাম, পোস্টার লেখা দেখেছিলাম স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ তৈরি করা হোক। তখন আমি খোঁজ নিয়েছিলাম মেডিকেল কলেজ আবার স্বায়ত্তশাসন কেমন হয়। আজকে একটা আলোচনা হচ্ছেই না, বিশ্ববিদ্যালয়গুলো কি স্বায়ত্তশাসিত হবে, রিয়েলি প্র্যাকটিক্যালি কি স্বায়ত্তশাসন ওদের আছে। ট্রাম্প আর হার্ভার্ডের মধ্যে সংঘাত যখন আমরা দেখি তখন মনে হয় যে স্বায়ত্তশাসন বোধহয় প্রয়োজন। আর এই স্বায়ত্তশাসন যদি না হয়, বিশ্ববিদ্যালয় মনে করবে যে ফরেন্সিক মেডিসিন অথবা বেসিক সায়েন্সের টিচারদেরকে বেতনের সমান বেসিক অতিরিক্ত দেওয়া দরকার, অথবা আমরা আলোচনা করছিলাম যে যারা এই সমস্ত সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশনে আসবে তাদেরকে ইনসেন্টিভ দেওয়া প্রয়োজন। কিন্তু অডিট আপত্তিতে আমিও আটকা পড়বো, বিশ্ববিদ্যালয়েও আটকা পড়বো, এমনকি আমার সম্মানিত শিক্ষক এখান থেকে যাওয়ার সময় তার টাকাটুকু নিতে পারবেন না।
এই স্বায়ত্তশাসন অংশটা বিশ্ববিদ্যালয়গুলোর অংশে বিবেচিত হবার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয়। গবেষণা আমাদের দেশে যে গবেষণা হয়, সায়েন্টিফিক বাংলাদেশের পরিসংখ্যানে দেখা গিয়েছিল যে টোটাল যে গবেষণায় তার 14% স্বাস্থ্য খাতে হয়, যদিও এটা বড় একটি প্রতিষ্ঠানই ম্যাক্সিমাম অংশ করে। রিসার্চের এই অংশে আমাদের গুরুত্বটা এটা এখন যে পর্যায়ে আছে, ইনভেস্টমেন্টটা ইনসাফিসিয়েন্ট আমি বলবো না, বরং আমরা যারা শিক্ষক আছি, আমরা যারা এই গবেষণায় নেতৃত্ব দেই, সে জায়গায় দিয়ে আমরা ইতিমধ্যে আপনারা অনেকগুলো প্রশ্ন দেখেছেন। আমাদের দায়বদ্ধতাকে আরও বাড়ানো ছাড়া সমাজের কাছে আমরা আর মুখ দেখাতে পারবো বলে আমার কাছে মনে হয় না। সমতা রক্ষা করে যেন এদের প্রমোশন দেওয়া হয়। যেমন মেডিসিনে অনেক জুনিয়ররাও প্রমোশন পেয়ে গেছে, গাইনিতে অনেক সিনিয়ররা কিন্তু আটকে আছে। কাজে এই জিনিসটা একটু কেয়ারফুলি দেখা যে সমতা যেন রক্ষা করা হয়। যেমন কততম বিশেষ পর্যন্ত আপনারা প্রমোশন দিয়েছেন, সেখানে গাইনিরা যেন পিছিয়ে না থাকে। এবং 33তম বিসিএসের অনেকেই পেয়েছে সুপারনিউমেন, অনেকেই কিন্তু পায়নি। আবার একটা ক্ষোভ তৈরি হচ্ছে যারা পেয়েছে যারা পায়নি তাদের মধ্যে। এই জিনিসটা একটু আমলে আনা। ধন্যবাদ ম্যামকে। সম্মানিত সুধী, আমরা প্রতি বছর 1 থেকে 7 এপ্রিল চিকিৎসক সপ্তাহ উদযাপন করি। বেসরকারি স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন মিলে, সিভিল সোসাইটি অর্গানাইজেশন মিলে। বাংলাদেশে পুলিশ সপ্তাহ আছে, জনপ্রশাসন পদক আছে, পুলিশ পদক আছে, আরো বিভিন্ন পেশাজীবীদের জন্য বিভিন্ন পদক বা সপ্তাহের ব্যবস্থা আছে। বিশেষ করে যদি ইঞ্জিনিয়ারিংদের কথা বলি, তাদের একাডেমিকভাবে শিক্ষিত করার জন্য ট্রেনিং ইনস্টিটিউট আছে, কিন্তু এত বড় একটা পেশাজীবী হওয়া সত্ত্বেও ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মতো বড় একটা জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি। ব্যাপারটার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে একটা স্বনির্বন্ধ অনুরোধ। আমরা উই ডোন্ট ওয়ান্ট আওয়ার লোগো টু বি পোস্টেড ইন দ্য পোস্টার, বাট আমরা চাই চিকিৎসক সপ্তাহ সরকারিভাবে উদ্যোগ নিয়ে করা হোক। আমরা চাই না, আমরা কিন্তু আজকের হোল আয়োজনে কোনো সিঙ্গেল অর্গানাইজেশনের নাম উল্লেখ করিনি। ভিসি স্যার যেহেতু এখন বলবেন, আমাদের সম্মানিত ভিসি স্যারকে অনুরোধ করবো, স্যারের মুগ্ধ আমরা এই অনুরোধ। আমি আয়োজকদের কাছে কৃতজ্ঞ এই অনুষ্ঠান আয়োজনের জন্য। এটা সে প্রথম চিকিৎসক সপ্তাহ যখন প্রথম শুরু হয়, সেই সময় থেকে আসলে আমি এটার সঙ্গে সম্পর্কিত ছিলাম, যুক্ত ছিলাম। এবং এটার এই সপ্তাহের যে উদ্দেশ্য সেটা ইতিমধ্যে আপনারা বলেছেন। তো যেহেতু আমি এখন আসলে একটু ভিন্ন দায়িত্বে, সে অতএব আমি আপনাদের উত্থাপিত প্রসঙ্গগুলো সম্পর্কে একটা একটা করে যদি রেসপন্ড করি, তাতে হয়তো আপনাদের একটু মনে হতে পারে যে এই ব্যাপারটা আমাদের সরকারি বা রাষ্ট্রীয় পর্যায় থেকে এই সকল বিষয়ে কি করা হচ্ছে সেটুকু বললে হয়তো আপনাদের একটু ভালো লাগতে পারে। প্রথমে যে ব্যাপারটা বলছেন সেটা হচ্ছে যে আসলে একটা ব্যাপার এসছে, আমি ওই মিডিয়া বিষয়টা আমি আলাপ করবো পরে। আগে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে শিক্ষা প্রসঙ্গে কতগুলো কথা এসছে, কতগুলো সেবা প্রসঙ্গে কথা এসছে, কতগুলো নিরাপত্তা প্রসঙ্গে কথা এসছে। চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে মানে স্বাস্থ্য, এটা আসলে চিকিৎসক সপ্তাহ, অতএব এর আলাপটা মূলত চিকিৎসা কেন্দ্রিক রয়ে গেছে। এটা স্বাস্থ্য ব্যাপারটা পুরোপুরি আসেনি এখানে আলাপ আলোচনায়। এটা খুব স্বাভাবিক, যেহেতু এটা নাম ছিল চিকিৎসক সপ্তাহ, অতএব আলোচনায় অনেক বেশি অগ্রাধিকার পেয়েছে চিকিৎসকদের স্বার্থ, চিকিৎসা বন্দোবস্ত, চিকিৎসার শিক্ষা। স্বাস্থ্য আসলে চিকিৎসা একটি অংশ, খেয়াল রাখা ভালো। যে দু একজন আইন তৈরির প্রক্রিয়া চলছিল, চলমান প্রক্রিয়াটিকে 2 ভাগ করা হয়েছে। আপনারা যেভাবে বলেছেন যে প্রোভাইডারদের জন্য একটা, কনজিউমারদের জন্য একটা, 2 ভাবে। প্রোভাইডার বলতে ফ্যাসিলিটি আর ইন্ডিভিজুয়াল, একইভাবে কনজিউমারদের ক্ষেত্রেও। এবং এই 2 অংশ করে এটা আমরা অপেক্ষায় আছি যে আমাদের এখানে সুরক্ষা, আমাদের সংস্কার কমিশনের চেয়ারম্যান স্যার আছেন, মেম্বার আছেন, ওনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত পর্যায়ে আলাপ হয়েছে। ওনাদের একটা লিখিতভাবে ওনারা একটা সংক্ষিপ্ত পরামর্শ দিয়েছিলেন। আমরা যারা দায়িত্ব আছি আমরা বলছি যে আমরা এগুলো চেষ্টা করবো অ্যাড্রেস করার। আপনারা ইতিমধ্যে খেয়াল করছেন স্পেশাল বিসিএস সম্পর্কে আমরা বলেছি, এবং সেখানে বলতে গিয়ে কিন্তু বারবার বলেছি যেখানে কিন্তু আমরা অনেক বেশি পদ সৃষ্টি করলেও আমরা 2000 দিয়ে করছি। একটু বোঝার চেষ্টা করি যদি আমরা আসলে আমাদের ক্যাডারের অবস্থা কেমন। 37,000 আমাদের ক্যাডার স্ট্রেন্থ, তার মধ্যে 23,000 হচ্ছে গ্রেড 9 পজিশন। একটা ক্যাডারে যদি 23,000 মানুষ 9 নম্বর গ্রেডে থাকে, তাহলে এখানে পদোন্নতির প্রসপেক্টিভ আছে আর মাত্র বাকি 14,000 মানুষ। তাহলে পরে প্রত্যেক সময় বিরাট, আমরা যাকে বলতাম যে একই গ্রেডে বসে রিটায়ারমেন্টে যেতে হয়, একটা কারণ তো ছিল সেটাই। আগে সেটা কাজ করতে হতো, কারণ হচ্ছে আগে সমস্ত সিলেকশন গ্রেড দিয়ে কোনোভাবে যাওয়া যেত, এখন তো সেগুলোও নাই। অতএব আলটিমেটলি এই ক্যাডার রিঅর্গানাইজ করা হচ্ছে। আমি বলতে চাই মানে আমরা যেহেতু কিছু কাজ করা হচ্ছে এগুলো নিয়ে, এগুলোকে আসলে একটা পার্টিকুলার লেভেল যদি ভাবি সেনাবাহিনীতে, এটা লেফটেন্যান্ট কর্নেল নিজের পক্ষে হবে, বা একজন অ্যাডমিন ক্যাডারে উনি নিজের পক্ষে ডেপুটি সেক্রেটারি হবেন, তার একটা অংশ একটু ভালো যারা তারা জয়েন্ট সেক্রেটারি নিজের পক্ষে হবেন। মানে এই
গ্রেড 4 বা গ্রেড 3 পর্যন্ত কত ভাগ যাবে এই কথাগুলো তো আসলে নিশ্চিত হওয়া দরকার, ওই সংখ্যার পদ তৈরি হওয়া দরকার। অতএব এই অর্গানোগ্রামটা আসলে আমরা তৈরি করছি। আপনারা জানেন 1 নম্বর হচ্ছে যে একটা স্ট্যান্ডার্ড সেটআপ, দুটো কিন্তু দুই জিনিস। স্ট্যান্ডার্ড সেটআপ হচ্ছে একটা হাসপাতাল 600 বেডের চালাতে হলে কেমন লাগবে, একটা 100 বা 50 আসনের মেডিকেল কলেজ চালাতে কেমন শিক্ষক লাগবে, এগুলো হচ্ছে এক ধরনের আলোচনা। আর এটা হচ্ছে যে প্রমোশন প্রসপেক্ট কেমন হবে। প্রমোশনের ক্ষেত্রে আমরা এই কথাটা হচ্ছে কি অর্গানোগ্রামটা বিভিন্ন গ্রেড অনুযায়ী কত বছরের মাথায় কে পদোন্নতি কোন যোগ্যতায় পাবেন এগুলো নিয়ে কাজ হচ্ছে। আমরা যদি কিছুদিন থাকতে পারি, আর কিছুদিন আগামী কয়েক মাসের মধ্যে আশা করি আপনারা এগুলো দেখতে পাবেন। এবং এটা সত্যই যে আসলে সুপারনিউমারি পদোন্নতিতে কোনো সমাধান না, কিন্তু এটাও তো সত্য যে আসলে এই পরিমাণ বিশেষজ্ঞকে তাহলে কোনভাবে ছড়ানো লাগবে, এটা কিভাবে সমাধান করা যেতে পারত। আর এটি বলছিলেন যেহেতু সেই জন্য উত্তর হিসেবে বলি যে এটা তো একটু আগে আলাপ করেছি যে একই বিশেষজ্ঞ আমাদের তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার জুনিয়র কনসালটেন্টের পদে সারা দেশের সকল পদে অকুপাইড রাখা, এটা তো রাখতে হবে আমাদেরকে। অর্থাৎ ওই অংশটুকু রেখে বাকিদেরকে আমরা পদে অতিরিক্ত পদে পদোন্নতি দেওয়ার চেষ্টা করছি। এবং এই যে নিচে জুনিয়র কনসালটেন্ট যদি সারা দেশের সকল হাসপাতালগুলোতে না রাখা যায় তাহলে তো বিশেষজ্ঞ সেবা থেকে বঞ্চিত হবে সারা দেশের মানুষ। সেই কারণে যথেষ্ট বিশেষজ্ঞ তৈরি হয়েছে অথচ দেশের মানুষ বিশেষজ্ঞ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই যেন এই প্রশ্নটি সামনে না আসে। এই যৌক্তিকতাটা তো আমাদেরকে আসলে সরকারের সকল অংশকে বোঝানো দরকার। অতএব আমরা সেই কারণে এটা নিশ্চিত করা হচ্ছে এবং এটা করতে গিয়ে ডেফিনেটলি কেউ কোনো মানুষ কিছু কিছু যেন বঞ্চিত এবারে সুপার নিউমারিতে ইয়ে হবে না, কিন্তু এই সুপার নিউমারিতে একটা কাঠামোর মধ্যে আনতে হবে, এটা তো একটা অন্তর্বর্তীকালীন বন্দোবস্ত। অতএব আসলে আগামীতেও পদোন্নতির জন্য যথেষ্ট পদ এবং যেটা বললাম যে 3টি ধারা যদি তৈরি করা না যায় তাহলে আসলে এটাকে ঠিক করা যাবে না যে কনসালটেন্ট কারা হবে, শিক্ষক কারা হবে। এবং শিক্ষকতার ক্ষেত্রে এটা আস্তে আস্তে চিন্তা করতে হবে যে শিক্ষকতার জন্য যে হাসপাতাল সে হাসপাতালটি আসলে আলাদা হাসপাতাল অথবা একই হাসপাতালের একটি আলাদা অংশ, এগুলো ক্যারিয়ার প্ল্যানিং এ থাকবে। এখন এন্ট্রি লেভেলের ডাক্তারের পদ কতগুলো আছে আসলে আমরা বলছি যে প্রতি বছর শিক্ষকতা এখন লেখাপড়াতে ব্যস্ত আছে প্রায় 5000 ডাক্তার। এই 5000 পদ ওনারা কোথায় থাকেন? ইউনিয়নে কাজ করেন অথবা উপজেলায় ওনার পোস্টিং। তাহলে ওনার ইউনিয়ন এবং উপজেলার পদ থেকে ওনাকে ডেপুটেশনে এনে পড়ানো হচ্ছে, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা লাভ করছেন তিনি। তাহলে এই 5000 যারা আসবেন এটা প্রতি বছর এথেনিক ইভেন্ট মোমেন্টাম টাইপের 4500 থেকে 5000 মানুষ এরকম শিক্ষা দীক্ষার মধ্যে থাকবে। তাহলে এই পদগুলো খালি থাকবে। অথবা আপনি ওই যে বলেন যে কোনো উত্তরাঞ্চলের উপজেলায় 3টি মেডিকেল অফিসার, 3জন মেডিকেল অফিসার বা কোনো জায়গায় 2জন মেডিকেল অফিসার চলছে, এটি তো বাস্তবতা। কারণ প্রায় 450 উপজেলা, আপনার 4500 জন আনলে প্রতিটা উপজেলা থেকে কয়জনকে সরিয়ে আনা হয়েছে? গড়ে 8 থেকে 10 জন শুধু। এবং সেটা আবার বেশি কারণ কি ঢাকার আশেপাশে এখান থেকে আবার এতজন আনা হয়নি। ঢাকা বা বড় শহরের আশেপাশে ভর্তি আছে, বাকি জায়গা থেকে 10, 12, 15 জন করে সরিয়ে আনা হয়েছে ডেপুটেশন দিয়ে। এর ফলে এই পদগুলো খালি। তাহলে এই পদগুলো তো অতিরিক্ত সৃষ্টি করতে হবে যে কারা যতজন শিক্ষা লাভ করবেন ওই পদগুলো অতিরিক্ত থাকা লাগবে। তাহলেই তো আপনি নিচের উপজেলা লেভেলে প্রাথমিক সেবার ক্ষেত্রে আপনি পদগুলো খালি হবে না। এখন এই প্রাথমিক সেবার আবার 2টা ভাগ করা দরকার। আমাদের শহরাঞ্চল আর গ্রামাঞ্চলের প্রাথমিক সেবা একরকম না। আমি এমনি কিছু মনে করবেন না, বক্তৃতা বা লেকচার দিচ্ছি না, মানে আপনাদেরকে যা ব্যাখ্যা করার সুযোগ পেলাম, আপনাদের যেমন আমার সঙ্গে বলার সুযোগ, আমি আপনাদের কাছে বলার সুযোগটা নিচ্ছি মাত্র। তো সেই ক্ষেত্রে শহরাঞ্চলে আসলে আপনারা খেয়াল করবেন একজন রোগী যে এই 2 কোটি মানুষ কোথাও তার কোনো প্রাইমারি পয়েন্ট অফ কন্ট্যাক্ট নেই, উনি কার কাছে যাবেন? সো বাংলাদেশে আসলে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের ধারণাটা ইন্ট্রোডিউস করতে হবে যে কে প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট প্রতিটি মানুষের জন্য। পুরনো যেগুলো মূল কোর পোস্ট তার মধ্যে হচ্ছে ডিসি, সিভিল সার্জন এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ছিল। এরপরে এসে ইন্ট্রোডিউস হয়েছে এসপি। সো ডিস্ট্রিক্ট লেভেলে কোর অফিসার যারা, তার মধ্যে সিভিল সার্জন হচ্ছে অন্যতম পুরনো পদ, প্রায় 200 বছরের বেশি পুরনো এই পদ। অতএব এই পদটিতে যারা কাজ করেন তাদেরকে আসলে আমরা একটু সম্মানিত করতে চাই এবং তাদের সম্মানিত করার মধ্য দিয়ে দেশের স্বাস্থ্য কাঠামোতে জেলা পর্যায় থেকে যেন এই যে বিকেন্দ্রীকরণকৃত একটা অবকাঠামো এবং তার নেতৃত্ব যারা দিবেন তাদেরকে আমরা আসলে রাষ্ট্রের সর্বোচ্চ মহলের সঙ্গে পরিচিত করিয়ে দিতে চাই, তাদেরকে সম্মানিত করতে চাই এই সিভিল সার্জন সম্মেলনের মাধ্যমে। অতএব আগামী 12ই মে এটা মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের প্রথম অংশটি হবে এবং তার পরবর্তী অংশটুকু এই বিশ্ববিদ্যালয়ের যে কনভেনশন হল সেখানে হবে। সেটার মধ্য দিয়ে আসলে আমরা মনে করি যে দেশের স্বাস্থ্য সেবার যে সবচেয়ে পুরনো যে পদ এবং সবচেয়ে পুরনো যে প্রশাসন
তাদেরকে দেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা এবং দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই দুই জায়গায় তাদেরকে রেখে আমরা 2 দিনে তাদেরকে আমরা জাতির পক্ষ থেকে সম্মানিত করবো এবং তাদেরকে আমরা কিছু দিক নির্দেশনা দিব, যেটার ভিত্তিতে আগামীতে বাংলাদেশের স্বাস্থ্য পরিচালনা ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আসবে। ডিজিটালাইজেশন এবং রেফারেল সিস্টেমটা হচ্ছে একটার সঙ্গে, মানে যথেষ্ট ডিজিটালাইজেশন না হলে রেফারেল সিস্টেমকে ফাংশনিং করা যায় না। সো পেপার বেস রেফারেল ডেফিনেটলি এটা কাজ করতো। আমরা এই যখন পিজি হাসপাতাল ছিল সেই সময় এখানে রেফারেল হসপিটাল ছিল, রেফারেল ছাড়া এখানে আসা যেত না। কিন্তু এখন মানুষ এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে ডিজিটালাইজেশনে, সো যথেষ্ট মাত্রা ডিজিটালাইজেশন ছাড়া আসলে রেফারেলকে ফাংশনিং করা যায় না। কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী মোটামুটি ভাবে যদি আগামী মাস 6 থাকা যায়, তাহলে মানে দৃশ্যমান ডিজিটালাইজেশন হবে হেলথ সেক্টরে। তবে ওইটা অবশ্যই আউট পেশেন্ট পর্যন্ত। আমরা হাসপাতালের ভেতরে ডিজিটালাইজেশন থেকে আমরা মনে করতেছি না যে আগামী 6 মাস আমরা পেরে উঠবো, কিন্তু আউট পেশেন্ট যেহেতু রেফারেলটা আউট পেশেন্ট এবং ডায়াগনস্টিক্স এই দুটো জায়গাতে, এবং তার সাথে কিছু ফার্মেসি আলাপটা আমরা আজকে করবো না যেহেতু এটা আপনারা তোলেনি নাই, কিন্তু আমরা মিন করতেছি যে এই নেটওয়ার্কগুলোকে ডিজিটালাইজ করা হবে এবং সেই ডিজিটালাইজেশন আমাদের রেফারেল সিস্টেমকে ফাংশনিং করে দেবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের তোলা ব্যাপারগুলো বললাম। এখন আমাদের পক্ষ থেকে যেহেতু একটা দায়িত্ব পেয়েছে, সেখান থেকে আসলে চিকিৎসক সমাজের কাছে আমাদের আসলে কিছু আকাঙ্ক্ষা, আমাদের কিছু আশা আছে। আশা করবো যে আপনারা এই যে সপ্তাহটা এনেছেন, যে কথাটা বলছেন যে সরকার, আমরা তো আসলে অল্পদিন থাকবো, আমরা নিশ্চিত না যে এটা সরকার এইভাবে আগামীভাবে পালিত হবে কি হবে না। আমরা এই প্রস্তাবটিকে অবশ্যই আমরা যে মানে পদ্ধতিগত যে ইয়ে সেটা আমরা নিশ্চিত করে যাব যে এটা হয়। কিন্তু আসলে চিকিৎসকদের মানে চিকিৎসক সপ্তাহ উদযাপন যেভাবে হয়, খেয়াল করুন পুলিশ সপ্তাহ কিন্তু পুলিশ অফিসারদের না, এটা পুলিশ সপ্তাহ। সেটা খুব ভালো হয় যদি এটাকে একটু সবার সপ্তাহ করা যায়। আমি আপনাদের চিন্তা করার জন্য বললাম, অবশ্যই আমরা এইভাবে একটা স্বাস্থ্য সপ্তাহ হয়ে, সেটা তো বাই ডিফল্ট, মানে চিকিৎসক সপ্তাহে যে আইজিপি এবং এসপির সঙ্গে একজন সিপাহী যে পার্থক্য, এই পার্থক্য আসলে গুরুত্বপূর্ণ না। এটা আসলে তখন তারা একটা টিম হিসেবে কাজ করে। তো স্বাস্থ্য যদি যে টিম, যেটা বারবার বলছি, টিম হিসেবে যদি আপনারা সপ্তাহটার প্রস্তাব আনেন এবং চিন্তা করেন, সেটা আসলে দেশকে আসলে অনেক বেশি ন্যায্যতা, অনেক বেশি বৈষম্যহীন একটা স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। আপনারা জানেন যে আমি আজকে আপনাদের সামনে বলার সুযোগ পেলাম যেই কারণে, সেটা হচ্ছে একটা অভ্যুত্থানের ফলে, এবং ওই অভ্যুত্থানের মূল স্পিরিট ছিল বৈষম্যের অবসান। অতএব অন্যান্য খাতে আমরা পারি আর না পারি, অর্থনৈতিক খাতে, সামাজিক খাতে না পারি, অন্তত স্বাস্থ্য খাতে সকল ধরনের বৈষম্য, ধনী গরিব, গুলশানের সঙ্গে মোহাম্মদপুরের, ঢাকার সঙ্গে রাজবাড়ি, পুরুষের সঙ্গে নারী, শিক্ষিতের সঙ্গে অশিক্ষিত, এই সকল ধরনের পার্থক্যগুলো কমিয়ে দেওয়া, অন্তত মুছে দিতে যদি নাও পারি, স্বাস্থ্য খাতে যেন আপনাদের সাহায্য নিয়ে আপনাদেরকে পাশে নিতে করতে পারি, তাহলে আজকে যে দায়িত্বটা পেয়েছিলাম, এই দায়িত্ব থেকে যখন যাব, তখন অন্তত পক্ষে কোন রকম অপরাধ বোধ নিয়ে যাব না। অথবা আপনাদেরকে আগামী কয়েকটা দিন আমাদের যখন এই ধরনের কাজগুলো আমরা বৈষম্য দূরীকরণে করব, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের পাশে থাকলে আমরা ফেরত যাওয়ার সময় একটা মোটা দাগে কিছুটা কমিয়ে দিয়ে যেতে পারবো যেন। এবং একই সঙ্গে অবশ্যই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে সেবাদানকারীদের, শুধু চিকিৎসক না, অন্যান্য সেবাদানকারীদের জন্য আমাদের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছে সরকারের পক্ষ থেকে। এটা কিন্তু শুধুমাত্র সরকারি খাতেই রিফ্লেক্টেড হচ্ছে, কিন্তু আপনারা জানেন সরকার যেহেতু সবচেয়ে বড় এমপ্লয়ার, সরকার যখন তার এমপ্লয়ির জন্য কোনো বন্দোবস্ত নেয়, সেটা বেসরকারি খাতকেও অবশ্যই প্রভাবিত করবে। অতএব আমরা সরকারি খাতে যে পুনর্গঠনগুলো, সরকারি খাতে যে উদ্যোগগুলো নিচ্ছি, এগুলোর প্রভাব দেশের পুরো স্বাস্থ্য খাতে থাকবে বলে আমরা বিশ্বাস করি। অতএব আগামী দিনগুলোতে আপনাদেরকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি এবং বিশ্বাস করছি যে চিকিৎসকরা বাংলাদেশের স্বাস্থ্য খাতকে নেতৃত্ব দেওয়ার উপযোগী হয়ে উঠবে এবং বাংলাদেশ আসলে একটা মোটা জায়গায় বৈষম্যহীন, ন্যায্যতা ভিত্তিক, সমতামূলক, অন্তর্ভুক্তিমূলক একটা স্বাস্থ্য ব্যবস্থার দিকে এগিয়ে যাবে। অশেষ কৃতজ্ঞতা আয়োজকদের কাছে আমাকে এভাবে অদীর্ঘ সময় আমার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আপনাদের আলোচনা হয়েছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন, আমরা সুপারিশ পেলে পরে সেটার আদলে আসলে নগর বা শহরাঞ্চলের জন্য প্রাথমিক সেবার কেমন পয়েন্ট অফ কন্ট্যাক্ট হবে, সেগুলো নিয়ে আমরা কাঠামোগুলো আলাপ করবো। আমরা বিভিন্ন ধরনের, সেটা ওয়ার্ড বেস হতে পারে, গ্রামাঞ্চলে যেভাবে ইউনিয়ন ভিত্তিক হয়, শহরের জন্য এটা ওয়ার্ড ভিত্তিক হতে পারে। ডেন্টাল সম্পর্কে যে আলোচনাটা এসছে, এটা আমরা এবারের এই বিশেষ বিসিএস আমরা হয়তো পারিনি, বাট অবশ্যই ডেন্টালের ব্যাপারটা বিবেচনা আছে যে ডেন্টাল যে ঘাটতিটা আছে, 300 পদের যে শূন্য পদ, সেগুলো পূরণের ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু মানে
আপনারা জানলে অবাক হবেন যে একটি নিয়োগ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে সম্পূর্ণ হতে সময় লাগে 3 বছর। এটা আমরা গতদিন যখন বসছি আমরা সবাই সহ 3 বছর, মানে এটা প্রথম থেকে প্রক্রিয়া সম্পূর্ণ হতে, এটা তো আসলে অ্যাবসার্ড অবস্থা। আমরা ইতিমধ্যেই আমরা এটার সমাধান করবে বেশ কিছু বিকল্প প্রস্তাব আছে। আশা করি আপনারা 1-2 মাসের মধ্যে দেখতে পাবেন যে আসলে এই সময়কে 1.5 বছরে আনার জন্য আমরা কিছু ব্যবস্থা চেষ্টা করব, সেগুলো হয়তো আগামী কয়েক মাসের মধ্যে দৃশ্যমান হবে। কারণ এটা একটা বড় ধরনের যেহেতু পুনর্গঠন, অথবা এটা একটু মানে অনেক ধরনের অনুমোদন লাগবে আর কি। এটার জন্য রেলওয়ে হাসপাতালটা আসলে আমাদের সঙ্গে যে এমওইউ হয়েছে 10টি হাসপাতালে, সেখানে তারা সেবার বিষয়টি নিশ্চিত করতে চাইছে। অথবা এটাকে আসলে আমরা মানে আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমরা তাদের সঙ্গে একমত হয়েছি যে এটা আসলে সেবা হাসপাতাল হিসেবে চালাবো, অথবা এগুলোকে রূপান্তর করা যাবে না এগুলো। কিন্তু এটা একটা আমাদের জন্য বিরাট স্ট্রেংথের জায়গা, এবং এটা একটা নমুনা বটে যে আমাদের উপর আস্থা রাখা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে, এখন অন্যান্য মন্ত্রণালয়, যে তাদের স্থাপনাগুলো তারা আসলে এই দেশের ইতিহাসে কখনো এরকম কোনো ঘটনা ঘটে। তো এই দেশে এটা একটা ভালো ইতিবাচক ইয়ে যে এখন অন্যান্য মন্ত্রণালয় তাদের স্বাস্থ্য স্থাপনাগুলোকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যবস্থাপনায় দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে, যেটা রিফ্লেক্ট করে যে বাংলাদেশের 18 কোটি মানুষের স্বাস্থ্য সেবা দানের জন্য সবচেয়ে ম্যান্ডেটেড মন্ত্রণালয় হচ্ছে স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়, এবং সেটা আবার অন্য মন্ত্রণালয় বিশ্বাস করছে। তাদের কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্যের ব্যাপারটা তারা মনে করছে যে এটা আসলে স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয় ব্যবস্থাপনায় দিলেই সম্ভবত ভালো হবে। সো রেলওয়ে মন্ত্রণালয়ের যে তাদের 10টি হাসপাতাল আমাদেরকে দেওয়ার মধ্য দিয়ে এটা একটা আমরা মনে করি যে বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা বা সরকারের অন্যান্য প্রতিষ্ঠান যে স্বাস্থ্য এবং চিকিৎসা দেওয়ার যে বন্দোবস্ত ছিল সেগুলোতে আসলে একটা মান উত্তরণের জন্য এবং ব্যবস্থাপনাগত ক্ষেত্রে একটা মৌলিক পরিবর্তন আনবে আগামীতে। কমিউনিটি ক্লিনিক সম্পর্কে প্রশ্নটি খুবই সংবেদনশীল। এটা আমরা সংস্কার কমিশনের প্রতি মনে করি তাদের সুপারিশ আসতে করে আমরা করবো। তবে আমরা বলতে চাই যে প্রাইমারি কেয়ার ইউনিয়ন লেভেলে 3 ধরনের কর্মী আছে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যাসিস্ট্যান্ট এবং সিএসসিপি। আমরা মনে করি যে এগুলো ইন্টিগ্রেটেড ভাবে এরা প্রিভেন্টিভ এন্ড প্রমোটিভ কেয়ারে জড়িত হবে। এটা হচ্ছে আমাদের স্পিরিট। এটাকে করতে গিয়ে সেখানে আমরা স্থানীয় সরকার কমিশনের সুপারিশ এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশকে মিলিয়ে আমরা একটা রোডম্যাপ করব, যেটা আমরা মনে করি যে আমাদের মূল ব্যাপারটাই হবে ইন্টিগ্রেশন, যে প্রাইমারি কেয়ার লেভেলে ইন্টিগ্রেটেড হেলথ কেয়ার একসাথে, মানে ওখানে যে অজস্র ডুপ্লিকেশন আছে, মানে একই বাড়িতে 2 জন মানুষ যায় আর একজন ওষুধ বিতরণ করে। খুবই সোজা করে বললাম আর কি, মানে প্রতিটা জায়গায় একজন একটা বাড়িতে একজন ফ্যামিলি প্ল্যানিং এর একজন ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, হেলথ অ্যাসিস্ট্যান্ট যায়, আর সিএসসিপি হচ্ছে একটা মোটা দাগে ওষুধ বিতরণ কর্মকাণ্ড। অর্থাৎ এইটুকু কিছু মিলিয়ে আসলে কিভাবে কাজ করানো যায় এটা নিয়ে অনেক হোমওয়ার্ক হয়েছে। সংস্কার কমিশনের সুপারিশ আসলে আমরা প্রাইমারি কেয়ারকে আমরা সাজাতে চেষ্টা করতে পারবো। আমরা বলছিলাম যে স্বাস্থ্যের যে প্রশাসন অংশটা সিভিল সার্জন সম্মেলন ইতিমধ্যে